আসসালামু আলাইকুম। কমিউনিকেশন অরবিটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা বিটিআরসির কোশ্চেন সলিউশন করব, যেটা হলো আমাদের 2019 সালের। তো 2019 সালে যে কোশ্চেনটা হয়েছে এটা আইবিএম ফরম্যাটে। তো কোশ্চেনটা দুইবার পরীক্ষা হয়েছিল। প্রথমবার একটা কারণে সমস্যা হয়েছিল, পরে আবার পরীক্ষাটা নিছে। তো আমরা প্রথমবারে যে কোশ্চেনটা করছিল সেটা দেখবো, পরের অন্য কোনো ভিডিওতে পরের কোশ্চেনটা দেখবো। তো এই কোশ্চেনটা আমাদের রিটেনও ছিল, এমসিকিউ ছিল। যেখানে রিটেন ছিল 60 মার্কের, এমসিকিউ আমাদের ছিল 40 মার্কের। তো এই 40 মার্কের কোশ্চেনটাও ছিল, একটা ওএমআর শিট ছিল সেই অনুসারে। আর আমাদের যে রিটেন কোশ্চেন ছিল সেখানে দুইটা ম্যাথ ছিল। তো ম্যাথের মধ্যে আমাদের প্রথম কোশ্চেনটা ছিল একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং কর্ণের দৈর্ঘ্য 500 মিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের ওপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। তো হলে দ্বিতীয় জমিটির পরিসীমা কত? আমাদের দ্বিতীয় জমির পরিসীমা চাইছে। এখন দুইটা জমি বলা হয়েছে, দুইটা জমির ক্ষেত্রফল কিন্তু সেমই, একটার সাথে আরেকটার যেহেতু দৈর্ঘ্য প্রস্থ মিলানো আছে। তো আমরা যদি এইখানে করতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের দ্বিতীয় জমির যখন দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এখানে আমাদের যোগ করলে আমাদের পরিসীমা পাওয়া যাবে। তো আমাদের প্রথমে ক্ষেত্রফল দেওয়া আছে প্রথম জমির, এই প্রথম জমির ক্ষেত্রফল দ্বিতীয় জমির ক্ষেত্রফল সেমই। আমাদের দ্বিতীয় জমির একটা অনুপাত দেওয়া আছে 3 এবং 2, যেখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। আমরা যদি অঙ্কটা করতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফলটা বের করতে হবে, কারণ এখানে হেক্টরে দেওয়া আছে। আমরা যদি হেক্টর থেকে আমাদের মিটার নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, 10,000 দ্বারা গুণ করতে হবে। ক্ষেত্রফল সমান সমান আমাদের কি হতে হবে, 12 ইন্টু 10,000। তাহলে আমার টোটাল ক্ষেত্রফল কত আসতেছে, 1 2 একটা শূন্য 1 2 3 মিটার নাকি। তাহলে আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের দ্বিতীয় সমীকরণে একটা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। এখন অনুপাতের সাথে যদি আমরা এই যে অনুপাত কোন অনুপাতে ভাগ করা হয়েছে ওই পরিমাণটা বের করতে পারি, তাহলে দুইটা 2 এবং 3 এবং 2 দ্বারা যোগ করলে আমাদের এখানে টোটাল দৈর্ঘ্য এবং প্রস্থ পাওয়া যাবে। তো অনুপাতটা বের করার জন্য আমাদের ক্ষেত্রফলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করে ক্ষেত্রফল তো দেওয়া আছে, তাহলে আমাদের এক্স এর মান পাওয়া যাবে। আমরা যদি এখানে লিখি, দেখেন আমরা যদি লিখি দৈর্ঘ্য প্রশ্ন মতে 3x ইন্টু 2x, তাহলে কি দুই দৈর্ঘ্য গুণ সমান সমান কি ক্ষেত্রফল আমাদের কত 1 2 1 2 3। তাহলে আমাদের এখানে কি হইতেছে 6x স্কয়ার সমান সমান 1 2 0 0 0 0। তাহলে x এর মান আমাদের কত আসতেছে, এখানে যদি আমরা প্রথমে ভাগ দিই, 6 দিয়ে ভাগ দিলে কি হইতেছে, এখানে 6 হইতেছে। 6 হইলে আমাদের 60,000 কি করতে হবে, রুট করতে হবে নাকি। 1 2 1 2 0 1 2 3 ভাগ 6 নাকি। এখানে আমাদের হইতেছে 20, 6 দুগুণা 12 2। তাহলে আমাদের এখানে এই সংখ্যাটাকে যদি রুট করে আমাদের কত হয়েছে, 141.42। এটা এক্স এর মান পাইতেছি আমাদের। তাহলে দৈর্ঘ্য প্রস্থের মান এখান থেকে পাই যাইতেছি। তাহলে এর জন্য আমরা সরাসরি সূত্রটা লিখে ফেলি, যে পরিসীমা সমান সমান 2 ইন্টু, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ ডাবল হয়ে যায়, সেখানে আমাদের 3 ইন্টু 141.42 প্লাস আমাদের কিন্তু 2 ইন্টু 141.42। তাহলে এখানে আমাদের টোটাল একটা পরিসীমা পাওয়া যাবে। এখানে 2 ইন্টু 3 ইন্টু অ্যান্সার প্লাস 2 ইন্টু অ্যান্সার 1421 মিটার। এটা আমাদের ক্ষেত্রফল। তাহলে আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটা আমাদের কি বলছে, এক্স প্লাস কি বলছে, এটা আমার মুছে দেই। দ্বিতীয় অঙ্কটা বলছে আমাদের এক্স প্লাস দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান সমান কত 3। বাইর করতে বলছে কি x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মানটা কত। এখন এটা মান বাইর করতে হলে আমাদের দেওয়া আছে x এর মান, কিন্তু 5 এর মান তো দেওয়া নাই। সেজন্য আমাদের কি করতে হবে, এটাকে ভাঙাইতে হবে। ভাঙাইতে হলে কি হতে হবে, x টু দি পাওয়ার 2 প্লাস 1/x টু দি পাওয়ার 2। তাহলে একটা হলো আমাদের। এখন বাকি কত আছে, আমি জানি কি পাওয়ার কি হয়, যোগ হয় গুণ করলে। তাহলে 2 বাকি আছে 3,
আমরা যদি লিখি x⁻³ + 1/x⁻³। এখন এইখানে আমাদের সবসময় মনে রাখতে হবে, মুখস্থ রাখবেন, প্লাস এটা মাইনাস করে দিতে হবে। এখন যদি 7 হয়, 7-এর ক্ষেত্রে অন্য হিসাব, এখানে যদি পাওয়ার 7 থাকে, 7-এরও ম্যাথ আসে অনেক সময়, তো 7-এর ক্ষেত্রে আমাদের ওইখানে হিসাব করে এটা গুণ করে কত বাদ দেওয়া লাগে সেটা আমরা দেখে নেব। আমরা এখন এখানে x² আবার x⁻³ মান লাগবে। আমরা যদি x² মানটা বাইর করি এখান থেকে, আমরা প্রথমে উভয় পাশে বর্গ করে ফেলবো 1/x। তাহলে বর্গ করলে কত হইতেছে, x² + 1/x² + 2 × x/1/x = 9 নাকি? এখন এটা কাটা দিলে কি হয়, আমাদের 2 থেকে যায়, 2 7 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে x² + 1/x² = 7। তাহলে আমার x² + 1/x² এর মান কত হলো, 7। আমাদের এখন কিউবের মান লাগবে। এখন যদি আমরা কিউবের মানটা করতে চাই, তাহলে আমরা কিউব করি 1/x² + 3³ প্লাস না সমান, কিউব করলে কি হইতেছে, x⁻³ + 1/x⁻³ + 3 × x + 1/x সমান কত, 27 হইতেছে। এখন যদি আমরা করি এটা, তাহলে এতটুকু তো আমাদের থেকে যাবে। তাহলে এতটুকু কি হইতেছে, এটার মান কত, 3 কত হইতেছে, 9 হইতেছে। তাহলে x⁻³ + 1/x⁻³ ওই পাশে যদি 9 নিয়ে যাই, 27 - 9, তাহলে আমাদের কত হইতেছে, 18। তো এই মানটা যদি আমরা এখানে 18 বসাই দিই, কিন্তু এখানে মাইনাস আছে, এই দুইটা গুণ, আমার এতটুকুর মান কত, 3। তাহলে এইটা যদি আমরা গুণ করি কত হইতেছে, 18 × 7, 126-এর থেকে 3 বাদ দিলে 123। এটাই আমাদের অ্যান্সার। আমাদের দুইটা ম্যাথ হয়ে গেল। আমরা যদি পরের কোশ্চেনটা যাই, সেখানে দেওয়া আছে আমাদের একটা এসে দেওয়া আছে, ঠিক আছে? এসেটা কি ছিল, নিড ফর ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। তো এটা আমরা লিখে দিতে পারবো। আর একটা ছিল হলো ট্রান্সলেশন বাংলা, তো ট্রান্সলেশনটাও আমরা আশা করি লিখে দিতে পারবো, এখানে ট্রান্সলেশন করা আছে। আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হলো আমাদের ইউজ ব্যাক ইএমএফ, ডিসি মোটরের ব্যাক ইএমএফ সম্পর্কে আমরা জানি যারা ইলেকট্রিক স্টুডেন্ট। ব্যাক ইএমএফটা কেন হয়, এই যে আমরা যখন সাপ্লাই দেওয়ার কারণে ওর ইন্টারনালি যে একটা কারেন্ট প্রবাহিত হয়, কারেন্টের কারণে তার মধ্যে একটা ভোল্টেজ সৃষ্টি হয়, ওই ভোল্টেজের কারণে যে কারেন্টটা, ওইটাকে ওই ধরনের প্রসেসটাকে ব্যাক ইএমএফ বলা হয়। এরপরে হচ্ছে স্টার ডেল্টা ইন্ডাকশন মোটর, এরপরে বলতে হচ্ছে স্লিপ, ইন্ডাকশন মোটরের স্লিপের কারণটা চাইছে। এরপরে স্টেপার মোটর, এর স্টেপার মোটরটা কি, আবার বলছে এর ব্যবহার বলো, নির্দিষ্ট কোণে করে এর ব্যবহার কি, রোবোটিক্সে। আমরা এগুলো যদি দেখি অ্যান্সার করি, এই যে ডিসি মোটরের ব্যাক ইএমএফের ব্যবহার কেন করা হয়, ব্যাক ইএমএফটা কেন উৎপাদন হয় এবং তাৎপর্য লেখা আছে। আমরা যদি আরেকটা কোশ্চেন থেকে স্টার ডেল্টা কেন ইন্ডাকশন মোটরের সাথে পছন্দ করা হয়, এখানে কারণটা দেওয়া আছে। আরেকটা কোশ্চেন হলো স্টেপার মোটর কি এবং মোটরের ব্যবহার, এখানে কি রোবোটিক্স, নির্দিষ্ট গতির জন্য সিএনসি মেশিন, প্রিন্টার ও স্ক্যানার, মেডিকেল সরঞ্জাম। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, যেটি ইলেকট্রনিক্স পার্ট থেকে ছিল, সেটা হলো আমাদের ভোল্টেজ গেইন রুলস, বেসিক রুলস। ভোল্টেজ গেইন বেসিক রুলসের জন্য আমাদের কি, এরপর আমাদের বলছে ডায়োড, ব্যারেক্টর ডায়োডের ব্যবহার, এরপর জিনার ডায়োডের একটা ম্যাথ দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে আমাদের রুলসগুলো দেখি, অ্যাপ্লিকেশন গেইন, ভোল্টেজ গেইনের প্রাথমিক, অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইনের প্রাথমিক নিয়ম, ইনপুট আউটপুট সম্পর্ক, লোড রেজিস্ট্যান্স, ফ্রিকোয়েন্সি নির্ভরতা, ডিসি বায়াসিং। আরেকটা হলো ব্যারেক্টর ডায়োড ক্যাপাসিট্যান্স পরিবর্তন কেন হয়। তো রিভার্স ভোল্টেজের কারণে ব্যারেক্টর ডায়োডের এই সমস্যাটা হয়। আমরা যদি ম্যাথটা দেখে আসি, এখানে একটা ম্যাথ দেওয়া ছিল ডায়োড রিলেটেড, জিনার ডায়োড। তো জিনার ডায়োডের ম্যাথটা কি বলা আছে আমাদের এখানে, জিনার ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে, যা আর 1.5 এর। এখানে আমাদের কত বলা আছে, 1.5, 1.2, 1.5 এর কারেন্ট দেওয়া আছে, কারেন্ট বের করতে হবে জিনার ডায়োডের। তা আমরা এখানে প্রথমত যদি দেখি, প্রথম দেখতে হবে আমাদের কি, জিনার ডায়োডটা অ্যাক্টিভ কি না, জিনার ডায়োডটা অ্যাক্টিভ কিনা। তো জিনার ডায়োডটা অ্যাক্টিভ কিনা দেখার জন্য আমাদের কি করতে হবে,
1.5 এর ভোল্টেজটা নির্ণয় করতে হবে। তো আমাদের ভোল্টেজটা কীভাবে নির্ণয় করবো? বি 1.5 সমান সমান 24 গুণন আমাদের 1.5 ভাগ 1.5 প্লাস 1.2, আমাদের এখানে কত আসতেছে? 24 ইন্টু 1.5 বাই 1.2 প্লাস 1.5, এখানে আমাদের ভোল্টেজ আসতেছে 13। তাহলে তা আমাদের জেনারেটরটা কি আছে? অ্যাক্টিভ আছে, যেহেতু এখানে বেশি ভোল্টেজ পাওয়া যাইতেছে, তাহলে কি ওইখান দিয়ে এতটুকু ভোল্টেজই এখানে দিবে, বাকি ভোল্টেজগুলো সে এইদিকে কাভার করে দিয়ে দেবে। তা আমাদের এখানে জেনারেটর যেহেতু অ্যাক্টিভ আছে, তাহলে এখানে সেম ভোল্টেজ, তাহলে কি এখান দিয়ে আমাদের কারেন্ট প্রভাব পাইতেছি। আর এইখান দিয়ে যে কারেন্টটা যাইতেছে টোটাল দুইটা ভাগে হইতেছে, এখানে যে কারেন্টটা যাইতেছে বাকি কারেন্টের এইদিকে আসতেছে, তাহলে আমাদের এই জায়গার কারেন্টটা লাগবে, এই জায়গার কারেন্টটা লাগবে, দুই জায়গার কারেন্ট যখন বিয়োগ দিব তখন আমাদের জেনারেটরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পাওয়া যাবে। তাহলে আমাদের যদি আই 1.5 বাইর করি, আই 1.5 সমান সমান কী হয়? তাহলে আমাদের 7.9 ভাগ 1.5, তাহলে আমাদের এখানে কত আসতেছে? 7.9 ভাগ 1.5 হইতেছে আমাদের 5.27 মিলি অ্যাম্পিয়ার। আই 1.2 সমান সমান, এখানে যদি আমাদের এইটার মধ্যে দিয়ে ভোল্টেজটা নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? আমাদের এখানে যে টোটাল ভোল্টেজটা আছে, টোটাল ভোল্টেজটা এখান থেকে বাদ দিলে তাহলে আমাদের 1.5 এর মধ্যে দিয়ে ভোল্টেজটা পাওয়া যাবে। তাহলে 24 মাইনাস 7.9 ভাগ হলো 1.2, তাহলে আমাদের 1.2 এর কারেন্টটা পাওয়া যাবে। তাহলে আমাদের কি হতেছে? 24 মাইনাস 7.9 ভাগ 1.2, এই জায়গার কারেন্ট কত? 13.42। তাহলে আমাদের এই জায়গার কারেন্ট আর এই জায়গার কারেন্ট যখন বাদ দিয়ে দিব তখন আমাদের জেনার কারেন্ট পাওয়া যাবে। আই জেড সমান সমান, তাহলে মাইনাস হইল 5.27, কত হইতেছে? 8.15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি পরের ম্যাথটা দেখি, পরের কোশ্চেন হলো আমাদের কমিউনিকেশন থেকে, সেটা হলো ডাটা কমিউনিকেশন করার জন্য যে প্রসেস পদ্ধতিগুলো প্রয়োজন সেটা সম্পর্কে জানতে চাইছে। এরপরে ইনফ্রারেড সুইটেবল ফর টিভি এবং এসি রিমোট। ইনফ্রারেড, এই টিভি এবং এসি রিমোটের জন্য যে ইনফ্রারেডটা ব্যবহার করা হয় থাকে, এটা সবসময় আসে বিটিআরসি কোশ্চেনে। তো কেন ব্যবহার করা হয় থাকে? এটার সুবিধা হলো পাওয়ার খরচ কম হয়, ফ্রিকোয়েন্সি খুব দ্রুত কাজ করে, সিকিউরিটি ভালো। এরপরে সে 2G এবং 3G টেকনিকের পার্থক্য। আরেকটা কোশ্চেন দেওয়া আছে নোট বি। এই যে নোট বিটা কি? মনে করেন এটা আমাদের একটা পিসি, এখানে একটা পিসি আছে, এখানে একটা পিসি আছে। এই পিসির সাথে এই পিসি তথ্য আদান প্রদান করার জন্য, দুটোকে সংযোগ করার জন্য এখানে একটা পয়েন্ট বা ডিভাইস ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসের নামই হলো নোট বি। তাহলে এই নোট বির কাজটা কি? তাহলে দুটোকে সংযোগ করতেছে, ডাটা ট্রান্সমিট করতেছে, রিসিভ করতেছে, অ্যাম্পলিফাই করতেছে। তো এগুলো যদি আমরা দেখি, প্রথমে যদি দেখি ডাটা কমিউনিকেশন নির্ধারণের কারণগুলো কী কী? কার্যকর ডাটা কমিউনিকেশন, তো ডাটা নির্ভরতা, গতি, নির্ভরযোগ্যতা, নিরাপত্তা, সামঞ্জস্যতা, ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ। পরের কোশ্চেনটা যদি দেখি, টিভি ক্ষেত্রে ইনফ্রারেড নির্দিষ্ট যোগাযোগ, লো পাওয়ার খরচ, কম ব্যান্ডউইথ, এরপরে সাশ্রয়ী, অপ্রয়োজনীয় হস্তক্ষেপ। আমরা যদি পরের কোশ্চেনটা দেখি নোট বি, তো এগুলো আমরা এখান থেকে দেখে নিব। আরেকটা কোশ্চেন ছিল 2G এবং 3G এর মধ্যে তফাৎ। 2Gতে ব্যবহার করে জিএসএম, এখানে ব্যবহার করতে WCDMA 64 কিলোবিট 2 Mbps, এরপরে SMS আর ভয়েস। 2Gতে কি থাকে? SMS আর ভয়েস। আর 1Gতে কি থাকে? শুধু ভয়েস থাকে। আর 3Gতে শুধু অ্যাড করছে ভিডিও কলে অ্যাড করা হয়েছে। এরপর হয়েছে ইন্টারনেটে GPRS, এরপর হচ্ছে ব্যান্ডউইথ 3G ডাটা, মূলত ভয়েস মাল্টিপল অ্যাক্সেস 900 থেকে 1800, এরপর হচ্ছে এখানে এসে 2100 মেগাহার্টজ। পরের কোশ্চেনটা যদি দেখি, বলছে যে হাফ অ্যাডার কিসের? সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। তো সার্কিট ডায়াগ্রাম হাফ অ্যাডার, এটা হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম, এটা আমাদের ব্লক ডায়াগ্রাম। তো আমরা যেটাই আসি সেটাই দিয়ে দেব। এখানে আরেকটা দেওয়া ছিল হলো একটা মান দেওয়া আছে যার বেস হলো 7। এই 7 বেসের মানটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো বাইনারিতে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে? এইটা তো কিসে আছে? 127 বেস 7,
এটাতে আমাদের বাইনারিতে নিতে হলে, যে কোনো মানকে বাইনারিতে নিতে হলে কী করতে হবে, প্রথমে ডেসিমেলে নিয়ে যেতে হবে, যার বেস 3। তাহলে আমাদের বাইনারিতে নিতে হলে প্রথমে এই মানটাকে ডেসিমেলে নিতে হবে। কোনো মান ডেসিমেলে নেওয়ার জন্য কী করা লাগে, যে বেস আছে বেসের পাওয়ার হইতে থাকবে কি হিসেবে, এদিক থেকে যাবে 0 থেকে শুরু 1 2 2। তাহলে আমাদের কী হইতেছে, এই 7-এর পাওয়ার এই সংখ্যাগুলো হবে। তাহলে আমরা যদি 7-এর পাওয়ার 0 লিখি, প্রথমে গুণন কত 1 প্লাস 7-এর পাওয়ার 1 গুণন 2 প্লাস 7-এর পাওয়ার 2 গুণন 5। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করলে মানটা কত হইতেছে, এখানে কত হয় 1 7 2 14 প্লাস 49 গুণন 5 কত হইতেছে 245। কত হইতেছে টোটাল 15 আর 245 260। এখন এই 260 সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করার জন্য আমার কি করতে হবে, 260 ভাগ হলো 2, তাহলে কি হচ্ছে 130, যেখানে মান ছিল 0। আবার 2 দ্বারা ভাগ দিলে কি হয় 65 0, আবার 2 দ্বারা ভাগ দিলে 30 থাকে 1, আবার যদি 2 দ্বারা ভাগ দিই কত হইতেছে 16 দুগুণে 32 30 30, এখানে আমাদের 32 হবে। 65 আমাদের হলো 32 দুগুণে 64 থাকে 1, 2 দ্বারা ভাগ দিলে কত হইতেছে 32, 2 দ্বারা ভাগ দিলে হইতেছে 16, 2 দ্বারা ভাগ দিলে হইলো 8, যেখানে 0, 2 দ্বারা ভাগ দিলে হলো 4, যেখানে 0, 2 দ্বারা ভাগ দিলে হলো 2, 2 দুগুণে 4, এখানেও 0, 2 1 2, ঠিক আছে, এখানেও 0। তাহলে কয়টা হইতেছে 1 2 3 4 5টা শূন্য হয়ে যাইতেছে। এই মানটাকে যদি আমরা এইভাবে সাজাই তাহলে আমাদের কি হইতেছে, বাইনারি মানটা পাওয়া যাইতেছে। কিন্তু বাইনারি মানটা যদি লিখি কত 125, যেটা 7, যার বাইনারি মান হলো 1 একটা 0 2টা 3টা 4টা 5টা 0 2টা 3টা 4টা 5টা 1 0 0 1 0 0। এটা হলো আমাদের বাইনারি অ্যান্সার। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। পরের একটা কোশ্চেন ছিল ফিলিংস ক্লাসিফিকেশন। এরপর আর একটা ছিল হলো ডাটা প্রসেসিং, প্রি প্রসেসিং। তো এগুলো যদি অ্যান্সারগুলো আমরা দেখি, ফিলিপ ক্লাসিফিকেশন হলো সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা, সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা, মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা, মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। এই চারটে হলো ফিলিপ ক্লাসিফিকেশন। আর একটা হলো আমাদের ডাটা প্রাক প্রক্রিয়াকরণ। ডাটা প্রাক প্রক্রিয়াকরণের জন্য ডাটা পরিষ্কারকরণ, তারপর ডাটা রূপান্তর, ডাটা একীকরণ, ডাটা হ্রাস। তো আশা করি যেগুলো আপনারা দেখছেন এগুলা মোটামুটি অনেক পরীক্ষাতে কমন আছে। বিটিআরসির কোশ্চেনগুলো বারবার রিপিট করে দেখবেন আপনি, একই কোশ্চেন এক পরীক্ষা না আরেক পরীক্ষা তারা দিতেইছে, এক হয় এমসিকিউ দিতেছে আর এক হয় রিটেনে দিতেছে। আমরা ওই কোশ্চেনগুলো ভালো করে দেখব, বোঝার চেষ্টা করব। আশা করি আপনারা কোশ্চেনগুলো দেখছেন, আপনাদের মতো শেখার চেষ্টা করবেন, কোশ্চেনগুলো জেনে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।